আপনার সাথে আমার একটু কথা আছে। মেঘের কথায় আহান ভ্রু কোঁচকে মেঘের দিকে তাকালো, কারণ মেঘকে দেখে বোঝা যাচ্ছে ও সিরিয়াস কোনো কথা বলবে। আহান স্বাভাবিক কণ্ঠে বলল, বলো। মেঘ কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, দেখুন, আমি এখানে থাকতে চাই না, প্লিজ। আমি বাসায় যেতে চাই। আমি জানি এই পৃথিবীতে বাবা মায়ের পরে আমি যদি সবচেয়ে কারোর কাছে নিরাপদ থেকে থাকি সেটা হচ্ছেন আপনি। সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই, বাট আমরা যেই সমাজে থাকি সেখানে থাকতে গেলে আমাদের কিছু নিয়ম মেনে চলতে হয়। এখানে একটা ছেলের আর একটা মেয়ের বিয়ের আগে এভাবে এক বাড়িতে থাকাটা সবাই খারাপভাবে নেবে। সবাই আমার ক্যারেক্টার নিয়ে কথা বলবে, আমাকে বাজে মেয়ে বলবে। এগুলো আমি কিছুতেই মেনে নিতে পারবো না। একবার অনেক কষ্টে নিজেকে সামলিয়েছি, অন্যায় না করেও শাস্তি পেয়েছি। এইবার আর কারোর কটু কথা সহ্য করতে পারবো না। আশা করি আপনি আমার সিচুয়েশনটা বুঝবেন। আপনি না চাইলে আমি এখান থেকে জীবনেও বেরোতে পারবো না। হাত জোর করছি, আমার উপর একটু দয়া করুন। আহান একটু মলিন হেসে বলল, এইভাবে রিকোয়েস্ট করতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। একটু ওয়েট করো, আমি গাড়ির চাবি নিয়ে আসছি। বলে আহান আর এক মুহূর্ত ওখানে না দাঁড়িয়ে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মেঘের চোখ দুটো ছলছল করে উঠল। ও জানে আহান অনেক হার্ট হয়েছে, কিন্তু মেঘেরও কিচ্ছু করার নেই। যাই হয়ে যাক, ও আহানের সাথে এখানে থাকতে পারবে না। আহির সারিকার পা থেকে কাঁচ তুলে অ্যান্টিসেপ্টিক লাগাতে সারিকার ঘুম ভেঙে গেল। ওর পাটা ভীষণ জ্বলছে, শুধু পা নয়, সারা শরীরে অসম্ভব জ্বালা করছে। ও পিটপিট করে চোখ খুলে সামনে তাকাতে দেখলো আহির ওর পায়ের কাছে বেডের উপরে বসে মাথাটা একটু নিচু করে ওর পায়ে অয়েন্টমেন্ট লাগিয়ে দিচ্ছে। আহিরকে এত রাতে এখানে দেখেও সারিকা একটুও চমকালো না, কারণ ও আগে থেকেই জানতো আহির এখানে আসবে। আহিরের সাথে এই যাবৎ যতবার ঝগড়া মারামারির জন্য ওর ব্যথা লেগেছে, ততবার আহির এইভাবে চুপি চুপি এসে হয় ওকে এইভাবে ওষুধ লাগিয়ে দিয়ে গেছে, না হলে চকলেট, আইসক্রিম, চিপস এইসব কিনে দিয়ে রাগ ভাঙিয়ে গেছে। আহিরের এরকম কাজগুলো সারিকা সবসময় আদিক খেতা লাগে, কারণ প্রথমে তো নিজে আঘাত করবে, তার উপরে আবার আসবে ন্যাকামো করে ঔষধ খাওয়াতে। আহিরকে দেখতে সারিকার মাথায় থপ করে আগুন জ্বলে উঠল। বারবার স্টেজে ঘটা ঘটনাগুলো মাথার মধ্যে ঘুরতে লাগলো। ও রাগে ফুসফুস করতে করতে শোয়া থেকে উঠে বসে হঠাৎ করে আহিরের ব্যাক সাইডে দিল এক লাথি। আচমকা এমন অ্যাটাকের জন্য আহির মোটেও প্রস্তুত ছিল না, তাই এত জোরে লাথি মারা বেচারা ফার্স্ট বক্স সহ বেড থেকে ধড়াম করে ফ্লোরে পড়ে গেল। ঠিক তখনই বাইরে থেকে দরজা ঠেলে মিহির আর সাইফা রুমে প্রবেশ করলো। ভেতরে ঢুকে আহিরকে ওইভাবে নিচে বসে থাকতে দেখে দুজন কিছুক্ষণ চোখ বড় বড় করে আহিরের দিকে তাকিয়ে থেকে ঠিক করে হেসে দিল। আহির বসা থেকে দাঁড়িয়ে সারিকার দিকে রগি চোখে তাকিয়ে বলল, ওই তুই আমাকে লাথি দিয়ে ফেলে দিলি কেন? সারিকা দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার রুমে আমারই বেডে বসে কি করছিলি? কেন, তুই কি রাত কেন চোখে দেখিস কি করছিলাম? তোর পায়ে মেডিসিন লাগিয়ে দিচ্ছিলাম। না, আমি রাত কানা নই, আমার চোখ ঠিকই আছে, কিন্তু তুই আমার পায়ে কোন সাহসে হাত লাগিয়েছিলি? আজও হাত না লাগালে মেডিসিন দিব কিভাবে? সারিকা ঝাড়ি মেরে বলল, তোকে মেডিসিন লাগাতে কে বলেছে? নিজে আঘাত করে আবার নিজেই কাটা গায়ে নুনের ছিটা দিতে আসছিস? আর তুই আমাদের বাড়িতে কোন সাহসে এসেছিস? যা এখনই বের হওয়ার আমাদের বাড়ি থেকে, না হলে বড় আব্বু আর বাবাইকে বলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। ও আচ্ছা, তাই নাকি? তো যা এখনই গিয়ে তোর বাবা কাকাকে সবটা বলে দে, আমিও দেখি ওনারা আমাদের কি করতে পারে। সারিকা ঘাট থেকে নামতে নামতে বলল, তারা এখনই গিয়ে সবাইকে সবটা বলে দিব। সারিকা ঘাট থেকে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটা দিতে আহির সারিকার হাত ধরে এক টান দিয়ে বেডের উপরে বসিয়ে দিল। তারপর সারিকার দিকে তাকিয়ে শাসনের স্বরে বলল, এই রুম থেকে যদি এক পাও বাইরে বের হয়েছিস না, তাহলে তোর হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করে আসবো, বুঝছিস? মিহির আর সাইফা এতক্ষণ নির্লিপ্ত ভঙ্গিতে দরজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিকা আর আহিরের ঝগড়া দেখছিল। এইসবে এখন ওরা অভ্যস্ত হয়ে গেছে। আগে ওরা দুজনকে থামানোর চেষ্টা করতো, বাট এখন আর করে না, কারণ আগে যতবারই এদের থামাতে গেছে ততবারই মাঝখান থেকে ওরা মার খেয়ে ফিরে এসেছে। তাই ওরা এখন শুধু নীরব দর্শকের মতো সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, না ঝগড়া থামাতে চায় আর না ওদের কথার মাঝে কোনো কমেন্ট করতে চায়। আহির আর সারিকার কথা কাটাকাটির মাঝেই হঠাৎ করেই আহির আর মিহিরের ফোনে টুং করে কিছু একটা নোটিফিকেশন আসে। এত রাতে এইভাবে দুজনের ফোন একসাথে নোটিফিকেশন আসায় দুজনেই বেশ অবাক হয়। আহির ঝগড়া থামিয়ে ভ্রু কোঁচকে পকেট থেকে ফোন বের করে মেসেঞ্জারে ঢুকতে দেখে আহানের আইডি থেকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছে। আহির অবাক হয়ে মেসেজটার দিকে একবার তাকিয়ে মিহিরের দিকে তাকায়, দেখে মিহির অবাক হয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। ওরা বুঝতেই পারছে না আহান হঠাৎ এত রাতে ভয়েস মেসেজ কেন পাঠালো। ওরা দুজন তাড়াতাড়ি ভয়েস মেসেজটা ওপেন করতেই আহানের কণ্ঠ শুনতে পেল। আহান ভাঙা গলায় ব্যথায় কুঁকিয়ে ওঠা স্বরে বলছে, আমাদের উপরে অ্যাটাক করা হয়েছে। ওর দলে প্রায় 20-25 জন আছে, সবাই আমাদের গাড়ির পিছনে ধাওয়া করছে। তোরা তাড়াতাড়ি আমার ফোনের লোকেশন ট্রেস করে আমাদের কাছে আসার চেষ্টা কর। আমার এক হাতে গুলি লেগেছে, সাথে ড্রাইভার কিচ্ছু নেই।
মেঘও ভীষণ ভয় পেয়েছে। আমার যা হয় হোক, তোরা এসে ওকে নিয়ে যা প্লিজ। আমার মেঘের গায়ে যেন একটা আঁচড় লাগে। ইনশাল্লাহ আমি যতক্ষণ বেঁচে আছি ওর গায়ে একটা ফুলের টোকাও লাগতে দেবো না। ভয়েস মেসেজটা শুনে ওদের চারজনের পৃথিবী থমকে গেল। আহির মিহি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। সারিকা সাইফা হাও মাও করে কেঁদে দিল। ওদের কান্নার শব্দ কানে আসতে আহির মিহিনের হুঁশ ফিরে এলো। ওরা আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। সিঁড়ির সামনে এসে যখনই সিঁড়ি দিয়ে নামতে যাবে তখনই দেখলো হিয়ান হাতে গান নিয়ে দ্রুত এদিকেই দৌড়ে আসছে। ওদের দেখে হিয়ান দাঁড়িয়ে গিয়ে অবাক কণ্ঠে বলল, তোরা এত রাতে এখানে কি করছিস? মিহি সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে নামতে বলল, পরে পড়বো, এখন রাতে একদম সময় নেই, ব্রোর উপরে অ্যাটাক হয়েছে। হিয়ানও ওদের পেছনে দৌড়ে নামতে নামতে বলল, হ্যাঁ, আমার কাছে একটু আগেই আহানের ভয়েস মেসেজ এসেছিল। কোন বাসস্ট্যান্ডের বাচ্চাটা এত বড় স্পর্ধাটা দেখিয়েছে? একবার জানতে পারি সবগুলোকে জ্যান্ত পুঁতে ফেলবো। বলে ওরা তিনজনই বাসার মেন গেটের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। সাহির অবাক হয়ে ওদের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ও দৌড়ে বাইরে চলে গেল। সাহির বাইরে এসে দেখলো হিয়ান, আহির আর মিহির তিনজন তিনটা আলাদা আলাদা গাড়ি আর সাথে কিছু গাছ নিয়ে অলরেডি বেরিয়ে গেছে। ওদের এইভাবে যেতে দেখে সাহির ভালোভাবেই বুঝতে পারলো বেশ বড় সড়ো কোনো প্রবলেম হয়েছে। ও দ্রুত বাসার ভিতরে এসে দৌড়ে সারিকা সাইফার রুমে গেল। গিয়ে দেখলো সারিকা বেডের উপরে বসে আর সাইফা ফ্লোরে বসে হাও মাও করে কাঁদছে। ও গিয়ে সাইফার পাশে হাঁটু গেড়ে বসে সাইফাকে জড়িয়ে ধরে বলল, আপি এভাবে কাঁদছিস কেন? সাইফা অস্ফুট স্বরে বলল, আহান ভাইয়া আর মেঘ আপির ওপরে অ্যাটাক হয়েছে, ভাইয়ার গুলি লেগেছে। গুলি লেগেছে কথাটা শুনতেই সাহিরের মাথাটা চক্কর দিয়ে উঠল। ও ধপ করে ওখানে ফ্লোরের উপরে বসে পড়লো। এদিকে সাইফার বাবা এত রাতে তিনটে গাড়ি বেড়ে যেতে দেখে রুম থেকে বেরিয়ে নিচে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই ওনার কানে সারিকা সাইফের কান্নার শব্দ ভেসে এলো। উনি দ্রুত পায়ে দৌড়ে ওদের রুমের দিকে গেলেন। গিয়ে ওদের তিনজনের এমন অবস্থা দেখে চমকে উঠলেন। ওদের কান্না শুনে একে একে ওদের মা, হিয়ানের মা, বাবা সবাই ঘুম থেকে জেগে গেলেন। ওনারা দ্রুত রুম থেকে বের হয়ে ওদের রুমে এসে ওদের কাছ থেকে সবটা জানতে পারে। হিয়ানের বাবা আর কাকা নিচে গিয়ে দ্রুত আহাদ খান, মোনা খান, মীরা রহমান, আসম রহমানকে ফোন করে সবটা জানিয়ে ওনারাও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। মেঘ আহানের বুকে মুখ গুজে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। আহান গুলি লাগা হাতটা দিয়ে মেঘকে জড়িয়ে রেখেছে আর ভালো হাতটা দিয়ে ড্রাইভিং করছে। আহানের যে হাতে গুলি লেগেছে সে হাতটা মেঘের ওনা দিয়ে শক্ত করে বাঁধা, তবুও রক্ত পড়া বন্ধ হচ্ছে না। রক্ত পড়তে পড়তে মেঘের গায়ে পড়ে থাকা জামাটা পুরো লাল হয়ে গেছে। আহান অনেক কষ্টে ক্ষত হাতটা মেঘের মাথার উপরে রেখে বলল, মেঘপুরি খেতো না প্লিজ, আমি তোমার কিচ্ছু করে দেবো না, ভয় পেও না, আমি আছি তো। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ ওরা তোমার কিচ্ছু করতে পারবে না। শুধু কিছুটা সময় ধৈর্য ধরো। আহির, মিহির, রুহিয়ান, ওরা হয়তো কাছাকাছি এসেও পড়েছে। ওরা আসলেই তোমাকে ওদের কাছে দিয়ে আমি নিশ্চিন্ত হব। আহানের কথাগুলো শুনে মেঘ আহানকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হাউ মাও করে কেঁদে দিল। নিজের হাতে গুলি লেগেছে, তা ওই লোকটা নিজের কথা না ভেবে এখনো শুধুমাত্র ওর কথাই ভাবছে। আর ও কি করেছে? কয়েকটা মানুষের বাজে কথা শোনার ভয়ে এত রাতেই মানুষটাকে বিপদে ফেলে দিয়েছে। কেন ও এত রাতে বাড়িতে যাওয়ার জন্য জেদ করলো? কেন কোনো গাছ ছাড়া আহানের সাথে আসতে রাজি হয়ে গেল? আজকে রাতটা আহানের বাড়িতে থাকলে কি এমন ক্ষতি হয়েছে তোর? আজকে মেঘে নিজেকে খুব স্বার্থপর মনে হচ্ছে, নিজের কাছে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। মেঘ আহানের বুক থেকে মুখ উঠিয়ে আহানের দিকে তাকিয়ে বলল, আমি খুব খারাপ, তাই না? একদম স্বার্থপর বাজে একটা মেয়ে, সব সময় আপনাকে কষ্ট দিই। আজকে আমার জন্য আপনার এই অবস্থা। গুলিটা আপনার না লেগে আমার লাগা উচিত ছিল। আমার মতো স্বার্থপর মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। মেঘের কথা শুনে এতক্ষণ আহানের ব্যথায় কুঁচকে থাকা চেহারাটা রাগে লাল হয়ে গেল। ও মেঘের দিকে হিংস্র পাখির মতো তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, মেঘ, উল্টো পাল্টা কথা বলা বন্ধ করো। তুমি যদি এখন এইসব কথা বলো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। ভেবো না হাতে একটা সামান্য গুলি লেগেছে বলে আমি তোমার থেকে কিচ্ছু করতে পারবো না। যত যাই হোক, আমি আগেও যেমন ছিলাম এখনো সেই রকমই আছি। শুধুমাত্র তুমি সাথে আছো বলে পোস্টে আমি কিছু করতে পারছি না। তোমাকে সেভ রাখার জন্য আমাকে পালাতে হচ্ছে, নাহলে ওদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিতাম আহান খান আসলে কি জিনিস, কাউভার্টের দল কতগুলো। এতজন এসে একটা মানুষকে সামনাসামনি অ্যাটাক করার সাহস পেল না, পিছন থেকে শুট করলো। এরা নাকি আমার গ্যাংস্টার। ফ্ল্যাশব্যাক। মেঘ বাসায় যাবে বলার সাথে সাথে আহান উপর থেকে চাবি নিয়ে এসে মেঘকে নিয়ে বেরিয়ে পড়ে। মেঘ গার্ড নেওয়া পছন্দ করে না, তাই আহান সাথে কোনো গার্ডও নেয়নি। ওরা কিছু দূর আসতেই হঠাৎ আহানের চোখে পড়ে হাইওয়ের পাশে একটা আইসক্রিম পার্লার খোলা আছে। মেঘ আইসক্রিম পছন্দ করে, তাই আহান গাড়িটা এক সাইডে দাঁড় করিয়ে মেঘকে একটু বসতে বলে গাড়ি থেকে বের হয়ে গেল। তারপর আইসক্রিম পার্লারের মধ্যে ঢুকে মেঘের জন্য এক বক্স চকলেট ফ্লেভারের আইসক্রিম নিয়ে পার্লার থেকে বের হয়ে যখনই গাড়ির দিকে আসতে যাবে তখনই ওর হাতে একটা গুলি এসে লাগলো। সাথে সাথে ওর হাতে থাকা আইসক্রিমটি নিচে পড়ে গেল। আহান পেছনে তাকিয়ে দেখলো চারটে গাড়ি ওর দিকে এগিয়ে আসছে, আর গাড়ির মধ্যে থাকা লোকটা নন স্টপ আহানের দিকে গুলি ছুড়ে যাচ্ছে। আহান দ্রুত দৌড়ে গাড়ির কাছে আসলো, কিন্তু দৌড়ে আসতে আসতে আরেকটা গুলি এসে আহানের পেটের এক সাইডে লাগলো। গুলিটা লাগার সাথে সাথে ও মুখ থুবড়ে ওর গাড়িটার দরজার সাইডে এসে পড়লো। ব্যথায় ওর শ্বাস বন্ধ হয়ে গেল, চোখের সামনে সবকিছু অন্ধকার হতে লাগলো। তখনই হঠাৎ আহানের চোখ গেল মেঘের উপর।
মেঘ জোরে জোরে গাড়ির দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করছে। আহান যাওয়ার আগে দরজাটা বাইরে থেকে লক করে দিয়ে চাবিটা সাথে করে নিয়ে গিয়েছিল। মেঘকে দেখে আহানের মাথায় শুধু একটা কথাই ঘুরতে লাগলো, যাই হয়ে যাক ওকে মেঘকে বাঁচাতেই হবে। ও নিজেকে অনেক কষ্টের সামনে নিয়ে গায়ে পড়ে থাকে কালো জ্যাকেটের চেইনটা গলা অবধি লাগিয়ে দিল, যাতে মেঘ পেটে লাগা গলিটা দেখতে না পারে। তারপর নিজেকে যথাসম্ভব সামনে নিয়ে গাড়ির মধ্যে ঢুকে গাড়ি স্টার্ট দিল। আহানের এমন অবস্থা দেখে মেঘ হাউ মাউ করে কেঁদে দিল। ওর গায়ে ঝরানো থাকা ওড়নাটা দিয়ে দ্রুত আহানের হাত বেঁধে দিল। আহানের এত কষ্ট হওয়া সত্ত্বেও মেঘকে ওর জন্য এইভাবে কাঁদতে দেখে ওর ঠোঁটের কোণে এক চিলতে প্রাপ্তির হাসি ফুটে উঠল। আহান চেয়েছিল ওদের সাথে কোনো ঝামেলা না করে দ্রুত ড্রাইভ করে মেঘকে নিয়ে কোথাও একটা সেফ জায়গায় চলে যাবে, কিন্তু সেইটা আর সম্ভব হলো না। ওরা কিছু দূর আসতে এক এক করে আরো 3টে গাড়ি ওদের সাথে এসে যোগ হলো। টোটাল 7টি গাড়ি বারবার এদিক সেদিকের রাস্তা থেকে ঢুকে আহানের গাড়ির সামনে এসে ওদের থামানোর চেষ্টা করছে। আহান ভালো করে বুঝতে পারছে এরা বেশ আটঘাট নেমেই এসেছে, তাই ও আর কোনো উপায় না পেয়ে আহির, মিহির, হিয়ার, অবিকে ভয়েস মেসেজ পাঠিয়ে নিয়েছে। বর্তমান মেঘ দেখলো আহান ওকে জড়িয়ে ধরে রাখায় আহানের ড্রাইভিং করতে কষ্ট হচ্ছে, তাই ও আহানের বুক থেকে মাথা উঠিয়ে নিজের সিটের সাথে হেলান দিয়ে সোজা হয়ে বসলো। বসার কিছুক্ষণের মধ্যেই দুই সাইডে 2 রোড থেকে 2টা গাড়ি এসে আহানের গাড়িকে ধাক্কা মারলো। সাথে সাথে গাড়ির জানলায় থাকা কাঁচগুলো ছড়ছড় করে ভেঙে আহানের আর মেঘের সারা শরীরে গেঁথে গেল। আহান মেঘের দিকে তাকিয়ে মেঘ পড়ি বলে চড়ে একটা চিৎকার দিল। মেঘের সারা শরীরে সুসের মতো করে কাঁচ গেঁথে গেছে। আহান আবার দ্রুত মেঘকে টেনে বুকের মধ্যে চেপে ধরলো, কিন্তু বেশিক্ষণ পারলো না। ওদের গাড়ির ভাঙা জানলা দিয়ে ওই লোকেরা বারবার গুলি ছুটতে লাগলো। আহান কোনো উপায় না পেয়ে মেঘের মাথাটা বুক থেকে সরিয়ে নিচে হাঁটুর উপরে নামিয়ে রেখে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল, কিন্তু তাতে আর কোনো লাভ হলো না। ওদের ছোড়া আরেকটা বুলেট এসে সোজা আহানের বুকে লাগলো। ধীরে ধীরে আহানের গাড়ি ব্যালেন্সলেস হয়ে গেল। ও নিজেও আস্তে আস্তে দুর্বল হয়ে নেটিয়ে পড়ল। মেঘ ব্যথায় কাতরাচ্ছে, ওর ভয়ে আবার প্যানিক অ্যাটাক হয়েছে, যেমনটা 4 বছর আগে হয়েছিল মিহিরকে চোখের সামনে গুলি খেতে দেখে। ও টেনে টেনে শ্বাস নিচ্ছে, আহানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। নিজেকে আজকে বড্ড অসহায় লাগছে। ভালোবাসার মানুষটা চোখের সামনে এইভাবে কষ্ট পাচ্ছে, কিন্তু ওর দেখা ছাড়া আর কিছুই করার নেই। যার গায়ে 4 বছর একটা আঁচড় অবধি লাগতে দেয়নি, তার শরীর থেকে আজকে রক্ত ঝরছে। আহান অনেক কষ্টে মেঘের মাথাটা উপরে উঠিয়ে বুকের সাথে চেপে ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আই এম সরি মেঘপুরি, আমি তোমাকে সেভ করতে পারিনি। দেখো তোমার গায়ে কতটা আঘাত লেগেছে, কিন্তু আমার শুধু দেখা ছাড়া কিছুই করার নেই। আমাকে মাফ করে দাও প্লিজ। মেঘ আহানকে একটু জড়িয়ে ধরতে চাইছে, কিন্তু পারছে না। ওর শরীর অবশ হয়ে আছে, যেমনটা একজন প্যারালাইজড রোগীর হয় ঠিক তেমনটা। ও সব শুনতে পারছে, বুঝতে পারছে, কিন্তু হাত পা নাড়তেই পারছে না। ও জোরে শ্বাস নিচ্ছে, হয়তো আর একটু পরে ও শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আহান মেঘের কপালে একটা চুমু খেয়ে ধীর কণ্ঠে বলল, আই লাভ ইউ, আই লাভ ইউ ভেরি মাচ। এই 3 শব্দের কথাটা বলার জন্য আমি এতগুলো বছর অপেক্ষা করেছি। চেয়েছি দুনিয়ার সব থেকে স্পেশাল ভাবে তোমাকে প্রপোজ করতে, কিন্তু তা বোধ হয় আর হলো না। আল্লাহ বোধ হয় তোমাকে আমার নসিবে লেখেননি। তুমি খুব ভালো থেকো মেঘপুরি। আমি না হয় দূর থেকে তোমার হাসি মুখটা দেখে খুশি থাকবো। সবাই তো নিজের ভালোবাসা পায় না, আমার ভালোবাসাটা না হয় অপূর্ণ থেকে যায়। দোয়া করি তোমার স্মৃতি থেকে আহান নামক ব্যক্তিটির সব চিহ্ন মুছে দেয়। তুমি ভুলে যাও তোমার জীবনে আহান নামে তার অস্তিত্ব ছিল। তুমি সবসময় ভালো থেকো। বলেই আহান মেঘের গালে কপালে মাথায় অনবরত চুমু দিতে লাগলো। মেঘের খুব ইচ্ছে করছে আহানকে একবার শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু ভাগ্যের এক অদ্ভুত খেলায় ও আজ অক্ষম হয়ে গেছে। চাইলেও এই মানুষটাকে ও আজ ছুঁতে পারবে না। আহান মেঘের দিকে তাকিয়ে একটা ম্লান হাসি দিয়ে বলল, আমি আমার জীবন দিয়ে হলেও তোমাকে বাঁচানোর একটা চেষ্টা করবো। বলেই আহান ওর গাড়িটা রাস্তার এক সাইডে নিয়ে এসে মেঘের পাশে দরজা খুলে মেঘের মাথায় একটা চুমু খেয়ে বলল, আই লাভ ইউ জান, সবসময় ভালো থেকো। বলেই মেঘকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল। সাথে আহান নিজের ফোনটাও মেঘের পাশে ছুঁড়ে মারল, যাতে মেহিদা ওর লোকেশন ট্রেস করতে পারে। মেঘ গিয়ে রাস্তার পাশে জমিয়ে রাখা পাতার মধ্যে পড়ল, আরো শরীর পাতা দিয়ে ঢেকে গেল। আহান চোখের পানিটা মুছে গাড়ির স্পিড আরো বাড়িয়ে দিল। সাথে সাথে 3 দিক থেকে 3টা গাড়ি এসে আহানের গাড়িটাকে ধাক্কা দিয়ে রাস্তার অপর পাশের খাদে ফেলে দিল। গাড়িটা পড়ার সাথে সাথে ঠাস করে একটা ব্লাস্ট হলো। মেঘ নিভু নিভু চোখে দেখলো খাদ থেকে সেই আগুনের ঝলকানি উপরে উঠে চারপাশটা আলোকিত হয়ে গেছে। ও আর চোখ খোলা রাখতে পারলো না, আস্তে করে নিজের চোখ দুটো বন্ধ করে নিল।